মুনিয়ার মা চলে গেলেন। শিউলি এসে তাকে ধরে নিচ থেকে উঠালো। মর্জিনা সশব্দে হেসে উঠলেন, খোঁচা মেরে বললেন, সবই কর্মফল। কর্ম এমনিই একদিন ফিরে আয়ে। মনে আছে দুটা দমক দেওয়ায় হরি আম্মারে ধাক্কা মারছিলেন একবার? আব্বাই হুন্নাই তো সংসার আলাদা কইরা দিছিল। দেখেন আজ আমনের পোলার বউরা হেমনেই ধাক্কাটা মারলো। মর্জিনা হাসি থামিয়ে মুখ বাঁকালেন। ঘরে যেতে যেতে পুত্রবধূর উদ্দেশ্যেই বললেন, ঘরে আইও বউ, হ্যাগো মাঝে থাকলে তোমারও হ্যাগো রোগে ধরবো। তোমার হরি কিন্তু এর থেকেও খারাপ। চোখ তুল্লা কথা কইলে কানা কইরা দিমু। শিউলি শাশুড়ির পিছু দৌড়ালো। ফরিদা শরীরটাকে টেনে নিয়ে সিঁড়িতে গিয়ে বসলেন। জায়ের বদলতে হঠাৎ করেই পুরনো কথা মনে পড়ে গেল। সামিউল সবে হাঁটতে শিখেছে। দাদি ছাড়া ছেলেটা কিচ্ছু বোঝে না। দাদিও বংশের প্রথম নাতি নিয়ে খুব আহ্লাদি। আয়েশা ফরিদার পেটে 7 মাসের পেট নিয়েই মেজ জায়ের সঙ্গে প্রতিযোগিতা চলছে তার। যে করেই হোক সংসারে নিজের জন্য পাকাপোক্ত একটা জায়গা তৈরি করতে হবে। তাই শাশুড়ি অনুমতি ছাড়া নিজের মতো রান্নাঘরে ঢুকলেন রান্না করতে। শ্বশুর বাড়িতে রান্না করা তার জন্য নিষিদ্ধ ছিল। রান্না ছাড়া বাদ বাকি সব কাজ শাশুড়ি তাকে দিয়েই করাতেন। কখনো কখনো সেই কাজের চক্করে দুপুরে খাবার খেতে হতো গিয়ে সন্ধ্যায়। রান্নাঘরে তার প্রবেশের কথা জানতে পেরে সেদিন আর খাবার খেলেন না শাশুড়ি। উল্টেও শুনিয়ে দিলেন কয়েক কথা। এখন এই মাইয়ার হাতের রান্না আমার খাইতে হইব? এত খারাপ দিন কবে আইলো? সাহস কেমনে হয় আমার পাকঘরে ঢুকার? মেজ বউ, লগে লগে আমারে জানাইলে না কেন তুমি? আমার ভোলাভালা পোলাডারে ফাঁসাইয়া এই বাড়ির ঢুকছে। না হইলে চোরের মাইয়ার যোগ্যতা আছে শাহবাড়ির বউ হবার? ফরিদার গোটা জীবন এই একটা অপবাদে কেটে গেল। ছেলেবেলায় খুব একটা ভালো ছিল না তার। প্রতিবেশীরা বাঁকা চোখে দেখত। গ্রামে কোনো অনুষ্ঠান হলে তাদের প্রবেশ ছিল নিষিদ্ধ। পরার জন্য ভালো পোশাক ছিল না। কোনো মতে দুবেলা ভাতের মার খেয়ে দিনাতিপাত করতে হতো। খেলতে বের হলে সমবয়সীরা খেলায় নিত না। চোরের মেয়ে বলে খ্যাপাতো। অপমান কষ্ট নিয়েই মা যৌবনকালে হঠাৎ একদিন নিষ্ঠুর দুনিয়া ত্যাগ করেছিলেন। মায়ের মৃত্যুর পর অল্প বয়সী ফরিদা অথই সাগরেই পড়ে গেল। সংসার, ভাই বোনদের সব দায়িত্ব এসে পড়ল তার উপর। বাবা ছিল জুয়ারি মাতাল। নেশার অর্থ জোগাড় করার জন্য নিশিরাতে ওর বাড়ি চুরি করত। বেশিরভাগ সময় ধরা পড়েছে তো গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটানো হতো। তবুও তার শিক্ষা হতো না। কখনো কখনো ধরা পড়তো না। তবে সেই চুরির 1 পয়সাও সংসার কখনো ব্যয় করেননি তিনি। সংসারে যা চলতো অন্যের বাড়িতে মায়ের গায়ে গতরে কাজ আর হাত পাতার কারণে। তবু চোরের মেয়ে উপাধি তাদেরকেই বহন করতে হলো। মা মারা যাওয়ার পর বাবা বহুদিন পর বাড়ি ফিরলেন গ্রামের বয়স্ক মহাজনকে নিয়ে। ছোট বোন বিলকিসকে ডেকে বললেন, অবুঝ বিলকিস। লোকটার দিকে ফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সালাম না দিয়ে দৌড়ে ঘরে দৌড় দিল। ফরিদা ভেতর থেকে সব শুনেছে। তাদের ঘর ছিল ছনের। বর্ষায় থাকতে কষ্ট হতো। গরমে কোনো মতে দিনাতিপাত করত। মহাজন তার বাবার থেকে বয়সে অনেক বড়। দুটো বউ আছে ঘরে। সেই ঘরের ছেলে মেয়ে ফরিদার থেকেও বেশ বড়। শুনেছে বাবা এই বুড়োর থেকে চড়া সুদে ঋণ নিয়ে নতুন করে অন্যত্র সংসার পেতেছে। হয়তো ঋণ শোধের বিনিময়ে ফরিদাকে চেয়ে বসেছিল বুড়োটা। মাকে যেই নরকে সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত কামড়ে পড়ে থাকতে দেখেছিল, সেই নরকে ফরিদা কিছুতেই আর থাকতে চাইল না, যেতেও চাইল না। একটু সুখ আর সম্মানের আশায় সেই দিনই বিকেলেই এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমিরুল শাহর হাত ধরে। আমিরুল শাহর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নাটকীয় ছিল। শালুক কুড়িয়ে বাড়ি ফেরার পথে হিংসুটে মেয়েগুলো তার পিছু নিল। চুলের মুঠি টেনে ধরে মারতে মারতে সব শালুক কেড়ে নিয়ে তাকে ধুলো মাখা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। তখনই কোথা থেকে যেন এক সুন্দর মতন যুবক এসে বাড়িয়ে দিল সাহায্যের হাত। ফরিদা সে হাত ধরল না। তা দেখে যুবক মিটিমিটি হাসলো। হাতে ধরিয়ে দিল 2 পয়সার একটা লজেন্স। বলল, দুর্বল গো মতন, এমনি মায়ের খাইয়া পইরা থাকলে চলবো? মাঝে মধ্যে মায়ের বদলে মায়ের দিতেও জানতে হইব। ফরিদা অবাক হলেন। সেই থেকে ফরিদা নিজের হয়ে লড়তে করতে শিখলেন প্রতিবাদ। গ্রামের ভেতরে মাঝে মধ্যে নিয়ম করে যুবকটির সাথে দেখা হতে লাগলো। সেখান থেকেই কথা হলো, পরিচয় হলো। জানতে পারলেন যুবকটির নাম আমিরুল শাহ।
ধনী পরিবারের বড় ছেলে। আমিরুল শাহ তার ভঙ্গুর জীবনে এসেছিল আশার প্রদীপ হয়ে। লোক মারফত বিয়ের সংবাদ শুনে সেদিনই বাড়ির পেছনে এসে উপস্থিত হলেন তিনি। কাজীর অপেক্ষায় মুরব্বীরা উঠোনে বসে গালগপ্প করছিল। সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার নাকি আজ বিয়া? ফরিদা সেদিন সব লাজ লজ্জা ভুলে বলেছিলেন, আমি ওই বুইড়াডারে বিয়া করবো না। আমারে এই নরক থেকে মুক্তি দিবেন, বিয়া করবেন আমারে? আমিরুল শাহ তখন ভবঘুরে যুবক, সংসারে মন নেই। বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। রোজ বাবার হাতে ঠ্যাঙানি খেতে হতো। বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে অসৎ সঙ্গে মিশে নেশা করতেন, রাতে জুয়া খেলতেন, মাঝে মধ্যে নারী সঙ্গতেই মজে থাকতেন। সেই ছেলেটার কিভাবে যেন ফরিদাকে ভালো লেগে গেল। শুধু ভালো লেগেছিল নাকি মায়া হয়েছিল? কোনো কিছুই না ভেবে লোকচক্ষুর আড়ালে ফরিদাকে নিয়ে সেদিন তিনি পালালেন। বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন মসজিদে। তারপর বাড়িতে এই নিয়ে কত ঝামেলা হলো। বাবা কিছুতেই বিয়ে মানবেন না, করতে চাইলেন ত্যায্য পুত্র। কিন্তু সন্তানের প্রতি মায়ের আকাশচুম্বী ভালোবাসা কোনো ভুলচুক মানে না। তাই শেষ পর্যন্ত গরিব ঘরের মেয়ে ফরিদাকে বাধ্য হয়ে বাড়িতে থাকতে দিয়েছিলেন। তবে পুত্রবধূ হিসেবে কখনো মেনে নিতেই পারেননি। সেই সংসারেও সদস্য রূপে ফরিদার জায়গা মেলেনি। একটু সুখ আর সম্মানের দেখা পাননি। বহু বছর থেকে গিয়েছেন কাজের লোক হিসেবে, যেখানে তার অনেক পরে বাড়িতে পা রেখেও মেজো যা সংসারের সর্বা আদর্শ বউ। ফরিদা পার্থক্য খুঁজতে বসেন, পেয়েও গেলেন। পার্থক্য হচ্ছে অর্থ, বিত্ত আর বংশ পরম্পরার। এমনকি বিয়ের প্রথম রাতে দেখতে পেলেন স্বামীর আসল রূপ। রাতে মাতাল হয়ে ফিরে নরম মেলি দেহের উপর পাশবিক নির্যাতন চালাতে লাগলেন আমিরুল শাহ। রাতে স্বামী আর দিনে শাশুড়ির অত্যাচার, কটু কথায় কখন যে ফরিদার ভেতরে সব মায়া, দয়া, সরলতা, হিংসা আর নির্মমতায় রূপ নিল টেরি পেলেন না কেউ। সেদিন প্রথম শাশুড়ির অপমান সইতে না পেরে রাগের মাথায় বুড়িকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলেন তিনি। তাই দেখে ফেললো বাকি দুই চা। মর্জিনা নতুন বধূ, মাস 2ও হয়নি বাড়িতে এসেছেন। তাদের মধ্যে কেউ হয়তো শ্বশুরের কানে সেই কথা তুলে দিয়েছিলেন। তা জানেন না ফরিদা। ফতে আলী শাহ বউভক্ত মানুষ ছিলেন। স্ত্রী যা বলতেন তাই শুনতেন। তাই রেগে গিয়ে সেদিনই বড় ছেলেকে করে দিলেন সংসার থেকে আলাদা। তার জন্য আমিরুল শাহ সেদিন চালা কাঠ দিয়ে খুব মারলেন স্ত্রীকে। 2 দিন বিছানা থেকে বেচারি উঠতেই পারল না। ছোট্ট সামিউল ছোট ছোট হাত দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা, সেই কথা কি এখনো সামিউলের মনে আছে? অবশ্য থাকার কথাও নয়। ফরিদার নিষ্ঠুরতা, হিংসা কি একদিনেই জন্মেছিল? নাসরিন, মর্জিনা কি জানে অপবাদ, অসম্মানের ব্যথা? জানে স্বামী নির্যাতনের কত দুঃখ? নাকি বোঝে স্বামীর দেহে পরনারীর স্পর্শ দেখার কষ্ট? তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল এই ধরিত্রীতে। বিয়ের পরেও বিনা পরিশ্রমে সাজানো সংসার আর স্বামীর ভালোবাসা পেয়েছিল। তারা পৃথিবী নিষ্ঠুরতা দেখেনি, অপমান সয়নি, প্রতি মুহূর্তে কষ্টে তরপাতে এক নারীর কোমলতা, শখ আহ্লাদকে জলাঞ্জলি দিতে দেখেনি। ফরিদার এখন আর কোনো আফসোস হয় না। যা করেছে সে নিজে বাঁচার জন্য করেছে। এই বিশাল সংসারে নিজ অস্তিত্ব তৈরির জন্য করেছে। সেদিন শাশুড়ি যদি তার কষ্ট অনুভব করে মায়ের মতো পরম মমতা তাকে বুকে জড়িয়ে ধরতো, তাহলে সংসারে আজ এই হাল হতো? যদি আমিরুল শাহ স্ত্রীকে একটু ভালোবাসতেন, তাহলে কি ফরিদার কোমলতায় মলিনতা জমতে পারত? নাকি ফতে আলী শাহ পুত্রকে থামিয়ে শাসন করে বলতেন, বউয়ের গায়ে হাত তুলিস না আমিরুল, হেরে সম্মান করতে শিখ? তাহলে কি বুড়োর ওই পরিণতি হতো? সিরাজুল্লাহ পারত সাদের বাড়িতে ঢুকে ষড়যন্ত্রের জাল বিছাতে? কিংবা সুবহান আলী শাহ, নাসরিন সেদিন তাদের কথা মেনে নিলে এই নির্মম পরিণতি হতো? হয়তো হতো না। পৃথিবীতে কেউ খারাপ হয়ে জন্মায় না। প্রতি পদে পদে খুব যত্ন করে তাদেরকে খারাপ করে গড়ে তোলা হয়। ভালো মানুষের মুখোশ পরে থাকা সুযোগ সন্ধানী মানুষদের অবদানই এখানে সবচেয়ে বেশি। অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ফরিদার। আলগোছে আঁচল দিয়ে সেই অশ্রু মুছে উঠে দাঁড়ালেন তিনি। ফিরফির করে বললেন, যা করছি নিজের লাইগা করছি, পেটের সন্তানের লাইগা করছি। ওরা এইসবের যোগ্য আছিল। মুমিনুল শাহ দ্বিধাগ্রস্ততায় ভুগছেন। সালিসের পর থেকে ঠিকঠাক ঘুম হয় না তার। বড় ভাইজানের মতোই কি আজকাল ভয় পাচ্ছেন তিনি? বারবার মনে হচ্ছে নাজির এমন কিছু জেনে গিয়েছে যা জানা তার
জন্য অনুচিত। আমিনুল শাহ বরাবরই সুবহান আলী শাহর 2 পুত্র আর ছোট ভাইকে ততটা গুরুত্ব দেননি। গুরুত্ব দিলে কি আজ তার এই পরিণতি হতো? তবে মুমিনুল শাহ তার ঠিক বিপরীত স্বভাবের, সর্বদা মনে কুটিলতা নিয়েই ঘোরেন। কিন্তু এই মুহূর্তে তিনি ভেবে পাচ্ছেন না বড় ভাইজান কি আসলেই নাজিরকে নিজের কুকীর্তির কথা জানিয়ে দিয়েছে। মুমিনুল শাহর বিশ্বাস হয় না, আবার অবিশ্বাসও করতে পারেন না। কোনো কিছুই না জেনে এভাবে সবার সামনে এত বড় কথা নাজির বলবে না। তাহলে কতটুকু আমিনুল শাহ বলেছে তাকে? অনেক কষ্টে নিজেকে রক্ষা করেছেন মুমিনুল শাহ, অনেক কষ্টে টিকে রেখেছেন এই সংসার, অথচ সেদিনের ছোকরাদের জন্য সব ছেড়ে ছুড়ে কিনা পালাবেন। এত ভালো মানুষ তিনি নন। না, সেই দিনও ছিলেন। সপ্তাহখানেক ধরে ভেবে ভেবে নতুন একটা ফোন দিয়েও এঁটে ফেলেন তিনি। এক ছুটে চলে এলেন কাছারি ঘরে, যেখানে এখন বসে সামিউলের মেজাজ ভালো নেই। ঘরে সমস্যা, বাইরে সমস্যা, ব্যবসায় সমস্যা, চাচার সাথে ঝামেলা, ওইদিকে আবার কতগুলো জমিও হাতছাড়া হলো। তার মধ্যে সবচেয়ে অসময়ে চাচাকে দেখে বিরক্ত হলো, জিজ্ঞেস করলাম, এইখানে কি দরকার? দরকার ছাড়া আইতে পারবো না। এই সম্পর্ক আমগো মাঝে নাই, তাড়াতাড়ি গন। মাথা গরম। তো কি ঠান্ডা থাকার কথা? তুই কি ভাবছস আমার বিরুদ্ধে গিয়া একলা একলা কিছু করতে পারবি? হে হেডাম তোর আছে? আমি একলা, কে কইলো আমনে রে? তোর কি কথা, তোর কেডাই আছে তোর লগে? পারভেজ তোর থেকেও ওই নাজিরের কথা শুনে বেশি। আর কেডা? আব্বাস, ওর চাচা আমার আব্বার চাকর ছিল। ওর বাপে আমাকে খেতে কাবলা কাটতো। ওই তোর আব্বার কথা খাতা ধরতো, 5 ফরমায়েশ খাটতো। জীবনও তোর সাথে দিব। চেয়ারম্যানও তো বদলাইছে, হাওয়া যেই দিন মেম্বারও এইদিকে। আর শ্বশুরবাড়ির কথা বাদই দিলাম। নাজিরের লগে আমার লগে ঝামেলা কইরা পারবি? আর আমার পোলা সব সময় আমার পক্ষে। একলা টিকতে পারবি? তোর বাপ পারছে। তো কি করতে গন? নাজিরে দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আমগো জমিতে নতুন ঘর তুললে হারামজাদায়। আবার তো এখন মনে হইতাছে ওই আমার আব্বার লগে কিছু করছে। মুমিনুল শাহ মনে মনে হাসেন। একে দিয়ে নাজিরকে একেবারে পথ থেকে সরিয়ে ফেলতে পারলে সব ভয় শেষ। তারপর সামিউলকে সরাতে খুব বেশি সময় লাগবে না বললেন। ভয়ভীতি দেখাইয়া হইব না। হনলে কথা শেষ করতে দিল না সামিউল। জানে মাইরা দিমু, যেমনি মেজো চাচারে মারতে চাইছিলেন, তবে এইবার কাম অসম্পূর্ণ রাইখা যাইব না। মুমিনুল শাহর অধরে হাসিটা মিলিয়ে গেল, ঠোঁট জোড়া ফাঁক করে তাকিয়ে রইলেন ভাতিজার দিকে। সামিউল বড়ই রহস্য নিয়ে হাসল। মিল্টনকে নিয়ে উত্তরের জমিতে দাঁড়িয়ে আছে নাচের। জমিটা বেশ বড়, খোলামেলা, চারিদিকে গাছগাছালিতে ভরা। কাঠুরেরা অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলছে। নাজির হঠাৎ হাঁক ছাড়ল, শিমুল গাছটা কাটেন না। শিমুল গাছ, নিম গাছ অনেক উপকারী। প্রতি বছরের মতো এবারে অর্ধেক জমি জুড়ে মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। দক্ষিণে মিস্ত্রি শুক্কুর আলী দোচালার মাটির ঘর তুলছে। তার আগের ঘরটাও সেই তুলেছিল। লোকটার কাজের হাত ভালো। সবে একটা দেয়াল তোলা হয়েছে। এখান থেকে মাস্টার বাড়ির ফটক দেখা যায়। সাদে জমি জমার অভাব নেই, তবে সব ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। যুদ্ধের আগে পরে দাদা সস্তায় যেখানে যা পেয়েছেন তাই নিজের নামে দলিল করেছেন। রাজমিস্ত্রি চারিদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে জিজ্ঞেস করলেন, বাড়ি কত বড় হইব? কেমন নকশা চান? নকশা হইব আধা খাওয়া সানের মতন। ছাদ থাকবো, তবে বেশ একটা বড় না। সাইডটা শোবার ঘর, খাওয়ার ঘর, বসার ঘর, আর সামনে দিয়ে লম্বা একটা বারান্দা হইলে ভালো হয়। পায়খানা দিবেন না? গ্যারামে ঘরের ভিতরে পায়খানায় কেটাই দেয়। শহরে দেয়? গ্যারামের চিন্তা করেন মিয়া, পুরো জমি কাজে লাগাতে হইব। বামে ছাদ দিয়ে বাড়ি হইব। হিসাব নিকাশ সাইজ দিয়া যান। বর্ষা থাকতে থাকতে সব সরঞ্জাম লই আইতে চাই। পাশেই বড় গল্পার পায়খানা, ডান দিকের ওই শেষ মাথায় হইব গোয়ালঘর। তার আগে চারদিকে টিনের বেড়া দিতে হইব। বাড়িঘর করে শেষ হলো না হয় এটার বাউন্ডারি দেওয়ার কথা চিন্তা করবো। আবার দেহি মাটির ঘরও উঠে যাচ্ছেন, এত ঘর দেয়া করবেন কি? এই
মিস্ত্রিকে শুক্কুর আলী এনেছেন। গ্রামে দালান তোলার জন্য ভালো নামডাক আছে। উত্তরে সে বলল, মাটির ঘরে থাকতে শান্তি লাগে, একটা প্রবাদ আছে না, মনে নাই? ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। মাটির বাড়ির মতন শান্তি ইটের বাড়িতে নাই। তবুও বড় লোকে দেখাইতে ইটের বাড়ি করতে হইব। তা ঠিক আচ্ছা, চিন্তা করেন না, আমনে সব হইয়া যাইব। ইট বালুর দাম কেমন? বর্ষাকালে কমই, ট্রলার দিয়া নদীর পার থেকে আইব। তবে ভালো কোম্পানি সিমেন্ট দাম একটু চড়া। আনলে ভাড়াটাই আনবো। ঘর বাড়ি কি মানুষের বছরে বছরে করে? আচ্ছা, কামা লেগে পড়েন। আমার কিন্তু বাড়িটা তাড়াতাড়ি লাগবো। সমস্যা নেই। মিস্ত্রি হিসাবে নিকাশ শেষে চলে গেলেন। মিল্টন বলল, ওই বাড়ি আপনি সেইরা দেবেন ভাইজান? হ, একদিন সবারই কিছু না কিছু ছাড়তে হয়। মায়া লাগবে না? কত স্মৃতি। মায়ার থেকে শান্তির দাম বেশি বলটু। কতগুলো দিন নিজের ঘরে ঘুমাই না জানোস? খালি মনে হয় খেরাই যেন আক্রমণ চালায়। ওইদিকে তোর ভাবি আমার উপর অভিমান করে রইছে। এই সময় তার লগেও থাকতে পারতাছি না। নতুন বাড়ি না করলে কেমনে হয়? হঠাৎ কি হলো ভাইজান? সব কেমনে কেমনে জানি বদলাইয়া গেল। এইটাই নিয়ম, হঠাৎ কোনো কিছু বদলায় না। ভাবতাছি গরুগুলা বেচে দিব। কি কন ভাইজান? মন খারাপ করিস না, আল্লাহ দিতে কতক্ষণ। এক সময় তো 2 বিঘা জমি ছাড়া আমার আর কিছুই আসছিল না। তোর কামের ব্যবস্থা আমি করে দিব না হয়? সামন্ত ভাইয়ের লগে কথা কইছি, আইজ রাত থেকে হ্যাগো লগে ট্রলারে মাছ ধরবি। দিনের বেলে লতিফরে লইয়া আমার ওই পাশের খ্যাত করবি। সময় সুযোগ পাইলে এদিককার কাম তদারকি কইরা যাইস। আর আমনে? আমি তো আছি। মিল্টন নাজিরের হাবভাব বোঝে না। সামাদ মিয়ার সব ঋণ নাজির শোধ করে দিয়েছে। বাদ বাকি যা ঋণ খরচ ছিল তাও নওশাদের পাঠানো টাকা দিয়ে শোধ করেছে। এবার শুধু মাথা গোজার একটা স্থায়ী ঠিকানা তৈরির পালা। শ্রাবণের বৃষ্টি মুখর দিন। উত্তর পাড়ার জমিতে টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়া হয়েছে। গতকাল সকালে কাজ শুরু হয়েছিল, ইতিমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। ধারণা করা যায় বাকি কাজ আজকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ আগেই ঘাটে বালু ভর্তি লঞ্চ এসে থেমেছে। শ্রমিকরা মাথায় পাতি ভরে বালু এনে রাখছে খালি জমিতে। রড সিমেন্ট গত রাতে আনা হয়ে গেছে। সামাদ মিয়ার আবার বড় কারবারিদের সঙ্গে উঠা বসা। নাজির নতুন ঘর তুলে পৈতৃক ভিটে থেকে আলাদা হয়ে যাবে শুনেই লোকটা মহা খুশি। ইট আসবে সপ্তাহখানিকের মধ্যে। নাজিরের অনেক তাড়া, পারলে যেন আজই নতুন বাড়ি তুলে ও বাড়ি ছেড়ে দেয়। কিন্তু তা কি আর এত সহজ? তবুও যত দ্রুত করা যায়। অভিশপ্ত বাড়ি আর মানুষগুলোর সাথে থেকে যে করেই হোক সে সরে আসতে হবে। অভিমানী স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে হবে। অনাগত সন্তানকে একটা সুন্দর পরিবার দিতে হবে। বৃষ্টির পানিতে মাটির ঘরের সদ্য তোলা দেয়াল ভিজে বেহাল অবস্থা। মিল্টন সকালে এসে নীল পলিথিনে ঢেকে দিয়ে গেছে। আপাতত কয়েকদিন কাজ বন্ধ। এই ধরনের বাড়ি হাতে অনেক সময় নিয়ে করতে হয়, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র করলে তো ভালো হয়। মাটি দ্রুত শুকিয়ে যায়। মিষ্টি কুমড়ার গাছটা গোড়া থেকে তুলে ফেলা হয়েছে। মর্জিনার তা নিয়ে আফসোসের শেষ নেই। তার খুব পছন্দের সবজি হওয়ার প্রতি বছর মিষ্টি কুমড়ার চাষ করেন মমিনুল শাহ। তা নিয়ে নাজিরের সাথে সেই সকাল থেকে ঝগড়া হয়েছে। শাড়ি কোমরে গুজে কিছুক্ষণ চিৎকার করলেন, গোলামের পুত, আমার লাউ ক্ষেত নষ্ট করলি কেন? সবে কুড়ি দোষ ছিল। পশু বিহালে গিয়া কলসি বইরা পানি দিয়াইছি। মনে এত রং লাগছে কইতে? এই ঘর দিয়া হয় না? নাজিরও কম জানা, পাল্টা জবাব দিল, আপনাকে মুখ দেখতে আর ইচ্ছা করে না, তা একেবারে আলাদা হয়ে যাবো। এতদিন তো ঠিকই দেখছস, তখন এই ইচ্ছা ছিল কই? নিমক হারাম। এতদিন তো আর আপনাকে আসল রূপ দেখি নাই, এখন দেখছি, তাই এখন যামুগা। নেমো খারাম কারে কন? কে নেমো খারামি করছি আপনাকে লাগে? আবার মুখে মুখে চোপা খাওয়াইয়া পড়াইয়া এর লিগে বড় করছি। এমনি এমনি কেউ করে খাওয়ায়? কয়দিনই বা কাটাই খাওয়াইছে, দায়িত্ব লইছে। নিজের পেট তো নিজেরাই চালাইতে হইছে। মুখ খোলেন না চাচি, নিজেরা তো চালাক মনে করেন, অথচ জামাইয়ের কুকিরতে তো কিছুই জানেন না। জানেন না নাকি না জানা ভান করে থাকেন? ফরিদে বানুর মতন ভালো মানুষ আছেন? কি এর কুকীর্তি? কি না জানার ভান ধইরা থাকি? একদম বড় জনের লগে তুলনা দিবি না। এই যে আমার আম্মাই বলাই নাই, আপনার ভাসুর যা জামের মিল্লা খুন করছে, আপনার শ্বশুরও হেরাই খুন করছে। জানেন না কিছু? কেউ বিশ্বাস করবো? সব কয়টা একরকম। মাঝখান থেকে শুধু আমি ঢুকে গেলাম।
এইগুলারই নাকি মায়ের স্থানে বসাইছিলাম। রাগের মাথায় কিছু না ভেবেই যা তা বলে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। মর্জিনা ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। বারান্দায় বসা ফরিদা ছুটে এসে দাঁড়ালেন উঠানে। তার সন্দেহ তবে ঠিক, নাজির সব জানে। মর্জিনা যার উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়লেন। ওই কি কইয়া গেল বুবু? কি কইলো এসব? ফরিদার এখন আর ভয় নেই, হারানোর কিছু নেই, নিঃশ্বাস ছাড়া সব হারিয়ে বসেছেন তিনি। তাই মুখ ফিরে নিলেন, গা ছাড়া ভাব নিয়ে বললেন, যেই জামাই লইয়া এত বছর তোর গর্ব আসিল তারে গিয়া জিগা। হতভম্ব মর্জিনা। মনে হলো ফজরের নামাজ আদায় করতে পারেননি বলে হয়তো আজকে দিনটা খারাপ। এতদিনের বিশ্বাসে খোদাই করা পাথরে যেন ফাটল ধরেছে, তবুও মন মানে না। এত নিখুঁত অভিনয় মুমিনুল শাহর পক্ষে করা সম্ভব নয়। নাজিরের মতো বদমেজাজি ঘাড়তারা ছেলের কথা বিশ্বাস করা মানেই হয় না একসঙ্গে এক বিছানায় কয়েক যুগ কাটিয়ে দেওয়া স্বামীকে তিনি চিনবেন না। এমনও কি হয় নাকি? দুপুরে শেষ প্রহরে রোদ উঠেছে। কাজকর্ম তদারকি করতে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা হয়ে গেল। কাশেম আলী দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে দেখছেন সব। তাকে সালাম দিয়ে পাশে দাঁড়ালো নাজির। জিজ্ঞেস করল, খবর কি? আল্লাহর রহমতে ভালোই। আমার বউ কেমন আছে? ওই তো বাড়ি দেওয়া যায়, গিয়া দেখে আয়। গেলে আমার লাগে বায়না ধরবো। ধরব না, আমি বুঝাইছি। এখানে থাকার কথা কইব। আমিও এইটাই কই, এই দিন ভাইজান কইল। নিরুত্তর রাজীব। কাশেম আলী পুনরায় নরম স্বরে বললেন, কই থাওস, কি খাস না খাস খবর নাই। আমাকে বাড়ি কি কম বড়? কয়টা দিন থাকলে কি হইব? বাড়ি করতেও তো অনেক সময় লাগবো। যখন আপনারা আসিলেন না তখন থাকি খাই নাই। তখন আর এখনের পরিস্থিতি এক। বুঝাও অবুঝের লাহান করলে মেজাজ খারাপ হইয়া যায়। আমাকে বংশের কেউ শ্বশুরবাড়ি থাকে না। তোমাকে বংশের মাইসেরা খালি রাইত বিরাতে খুন করে। আর শ্বশুর হালারা সেই লাশ গুম করতে সাহায্য করে, বউরে সাক্ষী থাকে। কাশেম আলী চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা। পায়ের দিকে তাকিয়ে বলেন, জুতা খুলমো? মানহানির মামলা করবো। বেয়াদব। আপনাকে ঘরের কাম কত দূর? প্লাস্টার করতেছে। ইট বালু হে কবে আনছি, কিন্তু কাম ধরতে ধরতে দেরি হয়ে গেল। এরপরও তাড়াতাড়ি হয়েছে। তা হইছে, সাথ দেই না যে, তুই তো আবার সাথ দেবে। হ্যাঁ। নৌসাদের কি খবর? টেয়া পয়সা পাড়ায়? যা পাঠাইছে তা দিয়ে ওর বিদেশ যাওয়ার ঋণ শোধ করছি, কয়ে দিছি। পরের মাস থেকে শুধু বউয়ের খরচ পাঠাবি। তুই কি ওর পিছনে কম খরচ করছস? লেখাপড়া করাইলি, থাকা খাওয়া থেকে শুরু কইরা সংসারটা পর্যন্ত তোর পয়সায় চলছে। এটা শোধ করবো কেডা? ওর কোনো দায়িত্ব নাই? ওইগুলো বাদ দিয়ে দিছে। যখন টাকা পয়সার সমস্যা দেখা দিছে, ওর ভাগের জমি বন্ধক রাখছি, চাষবাস করছে। এত হিসাব রাখলে হইব? জীবনে যাতে কেউ কইতে না পারে নাজির আমার পয়সায় চলছে, এতটুকু বড়াই করতে চাই। এই বাড়ির খরচ আমারই। আল্লাহ নাম নিয়ে কামে নাইমা পড়ছি, যা যেমন আসিল তাই ভাঙতাছি। ওরে কইয়া দিছি নিজের ব্যবস্থা কইরে দেশে আইবি। আমি এর আগে পড়া নাই। কাশেম আলী দীর্ঘশ্বাস ফেলেন। এই ছেলে কখনো অন্যের কাছে নত হওয়ার নয়। জিজ্ঞেস করলেন, ব্যবসার বাগটার পাইবি না? ওই ব্যবসায় পানির বাইসা যাক, এখন মাসে এখন ঝামেলা চলতেছে, আমি আমারটা লয়ে ব্যস্ত। আরো কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চললো। নাজির একসময় তারা দেখিয়ে বললাম, আইসা জায়গা গোসল করে একটু হাঁটে যাইতে হইব। আপনার মাইয়ারে কানতে নিষেধ করেন, রাইতে আইমো। কাশেম আলী বেজায় খুশি হলেন। বাবা বেঁচে থাকতে দুই ভাই নতুন ঘর তৈরি চিন্তা ভাবনা করেছিলেন, তা প্রায় শেষের দিকে। এখন শুধু মেয়েটাকে নিয়ে যা চিন্তা। ছেলেদের তো একটা গতি করে দিয়েছেন। বর্ষা শেষ হওয়ার আগে ছোট ছেলের বিয়ে দিবেন ভেবেছেন। এবার মেয়ের সংসারটা গোছানো শেষ হলেই শান্তি। গোসল ছেড়ে বারান্দায় সিঁড়িতে বসে আছে মিশ্রি। পারুল ভাতের থালা আর পানির গ্লাস নিয়ে বসলেন সামনে। ভাত মাখিয়ে বললেন, আইজ দেশি মুরগির গোশ রানছি, চুপ কইরা খাইয়া লইবি। নাকড়া না করে হা করল মিশ্রি। আজকাল তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছে। সন্তানের জন্য সব অনিয়ম বাদ দিয়েছে। এক লোকমা খেয়ে নাক মুখ কুচকে অভিযোগ জানালো, ঝাল হয়নি। ঝাল খাওয়া আবার শুরু করলি কবেতে? বিয়ের পর থেকে উনি ঝাল ছাড়া খেতে পারেন না, তাই আমারও এখন ভালো লাগে না। উনি মাথাটা খাইছে, খালি জামাই জামাই করে। কি অবস্থা হইছে আমার মাইয়াডার। তুমি যখন আবার বকা খেয়েও করো, তার বেলা কিছু না। পারুল চোখ রাঙিয়ে মেয়েকে খাওয়াতে লাগলেন। খাওয়ানো শেষে এঁচো থালা নিয়ে চলে গেলেন কল্পার। কিছুক্ষণ পর কোথা থেকে যেন মাসুম এসে উপস্থিত হলো সেখানে। হাতে
গাছ পাকা পেয়ারা বোনের সামনে ঝুলিয়ে বলল, হরবি ভর্তা খাবি? মাত্র ভাত খেয়েছি, রেখে দাও, বিকেলে খাবো। তাইলে এনে বইয়া রইছস কেন? ঘরে যায় ঘুমা, হারাক্ষণ দেহি বইয়া থাহে। চুকা পাতা ভর্তা খাবো। এখন না ভাত খাইলি? রাতে খাবো। আচ্ছা, কালুগো ক্ষেত থাইকা আইনা দিমু না হয়, চাচি ভর্তা করব। আর কিছু? না। আবার সময় আব্বার লগে দেখা হইছে, কইলো তোর জামাই রাইতে আইব, যা ঘুমা এখন। চোখ জোড়া চকচক করে উঠল মিশ্রির, উৎসুক হয়ে জিজ্ঞেস করল, সত্যি? হ, বিয়াদবডারে একদম বাউ দিবি না, আইলে কাইজা লাগবি। কত বড় সাহস আমার বোনটারে দুঃখ দেয়। মিশ্রি মনে মনে ভীষণ খুশি হলো, ঘরের দিকে যেতে যেতে চেঁচিয়ে ডাকলো, শালিকাপ্পা, বেঁচে আছিস নাকি ঘুমিয়ে গেছিস? ধরণীতে রাতের অন্ধকার নেমেছে, আকাশে তারার মেলা আর আধ খাওয়া একটি চাঁদ। প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে থলে হাতে হাট থেকে বাড়ির পথে যাচ্ছে নাজির। অবশ্য নিজের বাড়ি নয়, আজ তার গন্তব্য শ্বশুর বাড়ি। বহুদিন পর তার চলতি পথের সঙ্গী হয়েছে বুশ নামের কুকুরটি। লেজ নাড়িয়ে পাশাপাশি হাঁটছে ওই পাড়ার মেয়ে কুকুরের সাথে। এতদিন প্রেমে মজেছিল বুশ, তাই তো দিন দুনিয়া ভুলে সেখানেই রাত দিন পড়ে থাকতো। কিন্তু সপ্তাহখানেক আগে নারী কুকুরটি তাকে ধোকা দিয়ে ঘরহীন কালো কুকুরটির সঙ্গে। তা নিয়ে বেচারা বুশের দুঃখের অন্ত নেই। নাজির হাঁটতে হাঁটতে সান্ত্বনা দিয়ে বলল, থাক, মন খারাপ করিস না। মাইয়া মানুষ ভালো না রে, ভালো না। দুনিয়া যে রূপে থাকুক না কেন, বিয়া করাও ভুল, না করাও ভুল। তুই তো তপিরত করছস। বুশ কি বুঝলো কে জানে, ঘেউ ঘেউ করে উঠলো। নাজির মাথা নাড়ালো, ঠিক কইছস। জীবনে যাগো শত্রু মানছি, যাগো বাড়ির পোলা হুমকি ধামকি দিছি, খেলার মাঠে বিরাইছি, এখন তাগো বাড়িতে যাইতেছি। এই দুঃখ কই রাহম আমি? হাট থেকে বেরোনোর অভিমুখে তার ধানের মেল। এই রাতের বেলা সেখানে আলো জ্বলতে দেখে পথ বদল করলো নাজির। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল কেদারায় বসে থাকা মুমিনুল শাহকে, বসে চা খাচ্ছে আর খোঁজ গল্প করছে। মিল্টন সামনে দাঁড়ানো, তাকে কিছুটা ধমকে সুরে নাজির বলল, এইটা কি সাবানের দোকান? তোর কখন কইছিলাম দোকান বন্ধ করে বাড়ি যেতে? মিল্টনের হাস্যজল মুখখানে আধা নেমে এলো। আমতা আমতা করে কিছু বলতে যেতে মুমিনুল শাহ থামিয়ে দিলে বললেন, ওরে বকিস না বাপ, ওই সব গুছগাছ কইরা যাইতেছিল গা, আমারে দেখে আর পারে নাই। কই গেছিলি তুই? বাজার করতে নাকি? তোর ছোট চাচি পাঠাইছে? সকালে নাকি কাজা করছস? নাজির উত্তর দিল না। থলেটা মেঝেতে টেবিলের পাশে হেলান দিয়ে রাখলো। সকালের ঝগড়ার খবর তবে ব্যাটার কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তার জন্য নিশ্চয়ই এসেছে। বলল, শ্বশুর বাড়ি যাবো। তোর বইয়ের জানি কয় মাস চলে? হুদাই এত জলদি বাপের বাড়ি পাঠাইয়া দিছস? হঠাৎ এনে আইলেন যে? আইলাম আর কি। কাপে অর্ধেক চা রেখে উঠে গেলেন তিনি। দোকান থেকে বেরিয়ে ছোট কদমে হাঁটতে হাঁটতে বললেন, ভাইজানের মরণের পর সামিউলটা বেশি উজাইয়া গেছে। চাচাও মানে না, ভাইও মানে না। ব্যবসা বাণিজ্য লইয়া কি যে চিন্তায় আছি, কেমনে আলাদা হমুক তো। ব্যাগ লইয়া তুই হাঁটা ধর, তাহলে ভালো করে লাগাইস। আমি কথা কই আইতাছি। তারপর নাজির ও চাচার পিছু পিছু হাঁটতে লাগলো। কটাক্ষে সুরে বলল, বেশি ধর সাপের ঘরেতে সাপই হয়। রক্ত বললে একটা কথা আছে না? তোর রক্ত আলাদা, বাপ তো আলাদা। ভালো আর কই, শাহ বংশের সবাই এক। আমার বাপই ক আর আমার তোর বাপই ক। আপনাকে দুই ভাইয়ের থেকে বহু গুণে ভালো। দুর্বোধ্য হাসলেন মুমিনুল শাহ। আমার বাপে আধা খুন কইরা সোনা গহনা লইয়া ভাগছিল, এর ঘরে পোলা পাইন আর কত ভালো হইব। আকবর বুইরার বাপেও হাতে পড়ছিল, দেখা এত কিছু কইরা খাইতে পারছে। আর তোর বাপ থাক, বেচারা মেলা শান্তি ভোগ করছে। মরা মানুষ লইয়া আর কি কমো। নিজের কথা কইলেন না যে? নিজের গুণ গান নিজে গাইতে খনছস। গুণগানই তো। বাপ ভাই মারা কি কম ভালো গাছ? কয়জন পারে? কেডাই বাপ মারছে? আমি? প্রতিমধ্যেই থেমে দাঁড়ালেন তিনি। নাজির ফ্রি কুচকে নিল। অস্বীকার করুন না তো, মিশা কথাটা ভালো লাগে না, সবাই জানে। আমি যে মারছি এইটা জানে। মারার নাই কইতেছেন? মারার একটা কারণ দেহা। সম্পত্তি। শব্দ করে হেসে উঠলেন মুমিনুল শাহ। জনমানব শূন্য অন্ধকার রাস্তায় বড়ই বিদঘুটে শোনালো সেই হাসি বললেন,
এখন বুঝি সম্পদে গড়াগড়ি খাইতেছি। ভাই আমরা 3 আছিলাম, এখন যেমন 2 ভাই হইছে, তখন হয়তো 3 ভাগ, তাতে কি কম পড়তো? মানলাম বিয়ার আগে আমি খারাপ আছিলাম, বড় ভাইজানের সঙ্গে পাইয়া আকামাগিরি করতাম, জুয়া খেলতাম, ওর ছাগল চুরি করতাম, আব্বার ঘরে চুরি করতাম। কিন্তু বিয়ার পর আমি ঠিকই নিজেকে বদলাই এনেছিলাম। তোর চাচিরে পাওয়ার লাইগা যে কত কিছু করছি তা আমার বাপ আর আমার শ্বশুরই জানে। মাসের পর মাস তাবলিগে পয়রা রইছিলাম। এই পরিবর্তন দেখা আমার উপরে আব্বার সব রাগ সন্তুষ্টিতে রূপ নিল। কথাও দিছিল সম্পদের ভাগ সমান সমান দিব, তাইলে সেই বাপরে মারমো কেন? অমানুষ লাগে আমারে। খনি 2 জন আসিল, একজন আমিরুল শাহ আর একজন আমনে না তো কেটা? আমি যে হেডাই কেমনে নিশ্চিত? সিরাজ উল্লাহ হইতে পারবে না। নাজির চমকে তাকালো। এখানেও সিরাজুল্লাহ? মমিনুল শাহ আচমকাই নিয়ে যান, কণ্ঠস্বর বদলে যায়, বললেন, এক সময় আমগরও সুখী সুন্দর একটা পরিবার আছিল, কেন কিছুর অভাব ছিল না। আমার আব্বা রাগী মানুষ হইলেও আমাগরে খুব ভালোবাসতেন। সমান সমান, কিন্তু পার্থক্য করতো আম্মাই। মেজু ভাইজান তো আব্বার লেউটা, আমি হইলাম বড় ভাইজানের, আর তিনি আম্মার। আম্মা কখনো আমাকে শাসন করে নাই, বিপদে যাইতেছি চাই নাও মারে নাই। আব্বার থেকে সব দুষ্কৃতি আড়াল রাখতো, ওই গালমন্দ করা পর্যন্তই। একটু পর আবার আদর কইরা খাওয়াইতো। অথচ আম্মায় যদি শুরুতেই একটু মারতো, বুঝাইতো, তাইলে হয়তো এই দিন দেখা লাগতো না। বড় ভাইজান ভোর লাগিয়া বাড়ি আওয়ার পর আম্মার কথায় কইলা না গিয়া আব্বা যদি তাকে তাড়াইয়া দিত, তাহলেই এই দিন দেখা লাগতো না। বাপ মা সঠিক সময়ে যদি সন্তানের হাল না ধরে, তাইলে সন্তান যাইব কই? নাজির কি বলবে বুঝে উঠতে পারে না। মমিনুল শাহ পুনরায় বললেন, আমার জীবন আর আফসোস নাই। এলাকার অনেক মানুষ আমগো হিংসা করত, সেই হিংসা থেকেই ভাইজানরে কুবুদ্ধি দিয়া নষ্ট করছে। আর বিয়ার পর নষ্ট করছে তার বউ আর শালায়। সিরাজুল্লাহ তখন দিন আনে দিন খায়। বইনেরও শ্বশুরবাড়ির সম্পদ দেখা তার লোভ হইল। 2 ভাই বোনের সলা পরামর্শ করলো, লোকে প্রতিবাদও করলো। আমাগো আব্বাই এরে বাড়ি আনতে দিত না। বড় ভাইজানের আর আমারে ব্যবসার ভাগও দিতে চায় না। আমার আবার ব্যবসার প্রতি তেমন লোভ আছিল না, তোর চাচিরাও না, কিন্তু তাগো লোভ হইল। সেই লোভ থেকে 2 জনে মিল্লা আমার আব্বারে। নাটক কম করেন, সব জানো সেই খুনির লগে তো হাত মিলাইছিলেন, আমার মায়েরে মারছেন। আর তোর বাপ ভালা নাকি জানতো না কিছু? হেরও লোভ কম আছিল না। আমি বন্দর থেকে ফেরার পথে বড় ভাইজান আর সিরাজুল্লাহ আইলো ধইরা দৌড়াইতে দেখলাম, হাতে রক্তমাখা কাস্তি, দা, মুখ বান্ধা থাকুক, শরীর আর আলটা চড়াত চিনি। ডাকলাম, শুনল না। এরপর গ্রামে ঢুকতে না ঢুকতেই শুনি আব্বার মরার খবর। আসলো কাহিনী বুঝতে আর বাকি থাকলো না। সেই রাইতে আমার জ্বর আইলো, কিছুতেই সত্য মাইনা নিতে পারি না। চারিদিকে 4 দিনের দিন তোর বাপরে আড়ালে ডাকলাম, তারে ছাড়া আর কারে বিশ্বাস করমু? কান্দা কান্দা কইলাম, মেজু ভাইজান এই কামটা বড় ভাইজান ছাড়া আর কেউই না। ভাইজান হের শালারে লইয়া আমাগো আব্বারে মাইরা দিছে। আমি নিজ চোখে হেগো পালাইতে দেখছি। কথা হইন না থম মাইরা বইসা রইল সে। আমার রক্ত তখন গরম, ভিতরে আগুন জ্বলতাছে। তোর বাপে সাই দিল, এই মুহূর্তে জানোয়ারটারে মাইরা ফালাইতাম, কিন্তু হেই কি করলো জানোস? হ্যাঁ ভাই জানতো। মমিনুল শাহ শুনে তাকিয়ে রইলেন, উত্তর না পেয়ে অধৈর্য হয়ে নাজির জিজ্ঞেস করল, সব জানে কি কইলো আব্বাই? কইলো যা হওয়ার হইয়া গেছে। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে আমাকে নিজের সম্পত্তি রক্ষা করতে হইব, না হইলে ওরা সব দখল কইরা নিব, মান সম্মান যাইব।
ভাবতে পারতাছস বাপ মরার কষ্ট থেকে তখনও হের সম্পদের লোভ বেশি। এই যে মাস্টার বাড়ির বুইরা যখন জেলে গেল তখন তোর বাপ কয়া ছিল, কেন আটকাইছিল না? নাজির বিশ্বাস হয় না। চাচা নিশ্চিত সত্য মিথ্যে মিলিয়ে বলছে। বললাম, সব দোষ আমার বাপের। তাহলে আপনি কই আসছিলেন? নিজে পুলিশের কাছে গিয়ে নালিশ করেন নাই কেন? লোভ আপনার কম আছিল? আপনি আমার মায়ের লাশ গুম করছেন, বাপের এই অবস্থা করছেন। 22 বছর পরে মরুক আর আগে মরুক, খুনের লগে আপনিও জড়িত। এতকাল ধরে নিজের বাপের খুনিকেই পা ছাড়ছেন। আমি নিরুপায় আছিলাম, নিজের জীবন বাঁচানো ফরজ। তোর চাচি পরে তখন শাহরিয়ার, নাজমুল এক্কেরে ছুডু, হেরে লইয়া থাকে বাপের বাড়িতে। জানোস নিশ্চয় আমি সেই রাইতে শ্বশুর বাড়ি থেকে ফিরছি। আমি যে আইমো বাড়ির কেউই জানতো না। ভুল সময়ে মনে হয় আইয়া বসছিলাম। যখন আইসি ততক্ষণে তোর মায় আর দুনিয়াত নাই। ঢোকা মাত্রই শুনি মুতালেব চাচা আর হের বউ ফরিদা বানু তার ভাইয়ের লগে মিল্লা হুমকি দিতাছে। হেরে আমারে দেখা ফেললো। যান বাঁচানোর লাইগা মাথায় যা আইছে তাই করছি। কথাই আছে না, নিজে বাঁচলে বাপের নাম। সেই দিন আমি ওই কাম না করলে তোর বাপের জায়গা আইস আমি থাকতাম, আর আমার বউ পোলাপাইন থাকতো তোগো জায়গায়। নিজের যান বাঁচানোর অপরাধ। ভালো মানুষ চাইছেন না তো? চাইলে অনেক কিছু করতে পারতেন, আশেপাশে মানুষ জড়ো করতে পারতেন। আসলে আপনি তাকে বাঁচাইতেই চান নাই। এত কিছু জানোস কইতে? নাজির তুই চালাক জানি, কিন্তু এত চালাক হইবি বুঝতে পারি নাই। এই যে এত বড় বড় কথা কইতাছস, এখনো বাচ্চা আসুস কেমনে? এই প্রশ্ন মাথায় আইছে না? যারা তোর বাপ মারে মারছে তারা কি তোকে দুই ভাইয়ের মারতে পারতো না? ছোটকালে কোনো হেডাম তোর আসিল? নাজির নিলিপ্ত ভঙ্গিতে অন্ধকারে হাঁটতে লাগলো। মনে কোনো প্রশ্ন নেই। আকবর মিয়া আগেই সব জানিয়েছে তাকে। রাগে শরীর কাঁপছে, ইচ্ছে করছে লোকটাকে এখানে মেরে দিতে। কথা বলতে বলতে কখন যে শুনশান জায়গায় চলে এসেছে খেয়ালই নেই। শোনা যাচ্ছে ট্রলারের ইঞ্জিনের শব্দ। এখান থেকে ঘাট কাছে। মুমিনুল শাহ বললেন, মূর্খ শত্রু থেকে বন্ধুরূপী শত্রু অনেক ভয়ঙ্কর রে নাজির। এত বছরে বাপের খুনির লগে থাইকা পিরস্ত এমনি হয় নাই। যেই দিন পুলিশের হাতে ধইরা দিয়া কি লাভ হইতো? প্রমাণ আসিল কোনো? ঠিকই কয়দিন পর ছাড়া পাইয়া যাইতো। আমগো চরিত্রহীন চেয়ারম্যান হের পক্ষে আসিল। ওরে আমি নিজ হাতে একটু একটু করে ধ্বংস করতে চাইছিলাম। তো করে তো এর লাগাই বাঁচাইয়া রাখছিলাম, কিন্তু জানোয়ারটায় মরা গেল। জন্ম মৃত্যু ভালা মন্দ সব আল্লাহর হাতে। আপনি বাঁচানোর কেডা? তাও ঠিক, আমি বাঁচানোর কেডা। তবে তোর মরণ মনে হয় আমার হাতে লেখা আছে। বাচ্চা আর কি করবি? কি কাম আছে তোর এই দুনিয়াতে? খুদাই আমার পিছন মারতেছস, বুইরাকালে আরো খারাপ বানাইতেছস আমারে। লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। নাজিরের হাতে আর সময় নেই। মিস্ত্রি বোধহয় তার অপেক্ষায় বসে আছে। জানোয়ারটাকে পরে দেখে নিবে। তার জন্য সুন্দর একটা পরিকল্পনা আর নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন। চুলে হাত বুলিয়ে পড়ল। আকাম কুকাম কইরা মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে গিয়ে বড়ি জ্বরে ধরে ঘুমান। এখন অনেক কিছু সহ্য করা বাকি। যাওয়ার জন্য পিছু ফিরল নাজির। কয়েক কদম এগোতেই আড়াল থেকে বেরিয়ে তার পথ রোধ করে দাঁড়ালো নাজমুল শাহরিয়ার। নাজির আশ্চর্য হলো। বেটা একেবারে ছেলেদের সঙ্গে নিয়ে এসেছে। ধমক দিয়ে বলল, এনে কেন তোরা? সামনে থেকে সর, এমনিতেই মেজাজ ভালো না। মুমিনুল শাহ যেতে যেতেই বললেন, আজ মনে হয় শ্বশুর বাড়ি যাইতে পারবি না। তোর বউরে সাদা শাড়ি আমি না হই কেই না দিমু। আমার মায়েরা ক্যাডে আমার বউরে সাদা শাড়ি পরাইব? এই দুই গোলামের পুতে এত সাহস আগো? কিরে মারতে আইসোস নাকি? কিরে মারতে আইসোস নাকি মরতে? মুমিনুল শাহ অন্ধকারে হারিয়ে গেলেন এক সময়। নাজমুলের শরীর কাঁপছে ভয়ে, মুখমণ্ডল জমছে ঘাম। শাহরিয়ারের চোয়াল শক্ত, চোখে আগুন। পেছন থেকে দুজনেই বের করলো কাস্তে আর কোচ। এদের সাহস দেখে রাগে কাঁপতে লাগলো নাজির। ওদের কি প্রাণের ভয় নেই? নাজির শাহকে তা কি জানে ওরা? কিছু বলার পূর্বেই তাদের ঠেলে সামিউল এসে দাঁড়ালো সামনে। আচমকা হেসে উঠল নাজির। এর লাগে তো কই এই হারাম সাথে দুইটা এত সাহস পাইল করতে।
একজনের লাগে তিনজন? সামিউল রামদা নিয়ে কাছে এসে দাঁড়ালো। গরু জবাই করার সময় মানুষ একটু বেশিই লাগে। তুমি বুঝি কুত্তা? না, কুত্তাও তোমাকে থেকে বিশ্বস্ত। একটা রুটি খাওয়ালেও প্রতিদান দিতে জানে। রেগে গেল সামিউল, হাত মুষ্টিবদ্ধ করে নাক বরাবর খুশি মারতে এলো। নাজির ধরে ফেলো সেই হাত, মুচড়ে দিয়ে বলল, বাপের হ্যাডামে চলা হাত আর কাস্তে চালানো হাতের মধ্যে অনেক পার্থক্য আছে। আগুনের চেষ্টা পারছিলে কি? এইসব তোমরা দিয়ে হইব না। ওই হারামজাদা বাড়ির যা, জামালা করার ইচ্ছা নাই, আরেকদিন আহিস। তাদের পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো নাজির। এমনিতেও সে অস্ত্রহীন, জায়গাটা শুনশান ফাঁকা, চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। তাই এদের সঙ্গে একার পক্ষে তার পেরে ওঠা সম্ভব নয়। কিন্তু বেশি দূর সে যেতেও পারল না। আচমকা পেছন থেকে আক্রমণ হলো। মাথায় শক্ত কিছুর আঘাত লাগতেই চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে হাত রেখে পিছু ফিরতেই নাজিরের পেচে বাম পাশে প্রথম কোপটাই বসালোই সামিউল। গলগল করে সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। শার্ট ভিজে যেতে লাগলো। ক্ষত স্থানের পাশেই পরপর আরও একবার আঘাত লাগলো। এবার আঘাত করেছে শাহরিয়ার। ঠোঁটের ফাঁক দিয়ে ক্ষীর আর্তনাদ বেরিয়ে এলো নাজিরের। সে আরও একবার টের পেল, দিন শেষে রক্তই বেইমানি করে। পৃথিবীতে কেউ কারো আপন নয়। ছুরি দুটো একসঙ্গে বের করার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল নাজিরের ভারী দেহ। শুকনো পাতার ছনছন আওয়াজ হলো। ঠোঁটের কোণ দিয়েও গড়িয়ে পড়ল রক্ত। কম্পিত নাজমুলও এবার এগিয়ে এলো। শেষ আঘাতের মাধ্যমে নাজির শাহর অস্তিত্ব পৃথিবী থেকে মিটিয়ে দিতে এগিয়ে এলো বলে ভুল হবে। দুই ভাই জোর করে তাকে ঠেলে দিল সামনে। নাজিরের মনে হলো বেঁচে থাকার থেকে মৃত্যু কঠিন। আজই হয়তো স্বার্থপর দুনিয়াতে তার শেষ দিন। সে কথা রাখতে পারেনি, তার সন্তানকে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা পরিবার দিতে পারেনি। তার আর বাবা ডাক শোনা হবে না। প্রিয় সঙ্গিনী মিশ্রিকে আর বোধহয় কখনো জড়িয়ে ধরতে পারবে না। সে ব্যর্থ স্বামী, ব্যর্থ পিতা। তবুও এই বিপদের দিনে মৃত্যুর দ্বার প্রান্তে এসে মন থেকে আল্লাহকে ডেকে উঠল নাজির। বাঁচার জন্য আকুতি করলো, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্র। আবছা চোখে ভাসলো বহু দূরে জ্বলতে থাকা এক খণ্ডে হলদে রং। এই রং নয়, আগুন। এদিকে কি এগিয়ে আসছে কেউ? আর তাকিয়ে থাকতে পারল না নাজির। শেষ আঘাতের আগে চোখ জোড়া বন্ধ হয়ে গেল।